হঠাৎ ভারত কেন জামায়াতকে নিয়ে এরকম নড়ে চড়ে বসেছে? কেন তাদের এত উদ্বেগ, এত ভয় কাজ করা শুরু করেছে? এতদিন তো জামাত কোনো রাজনৈতিক সমীকরণে ছিল না। বিশেষ করে বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক ছিল, তারা তো একবারে নীতিবাক্য দিয়ে দিয়েছিলেন যে জামাত তো 15-20টার বেশি আসন পাবে না। কিন্তু হঠাৎ তাদের জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশ ছাপিয়ে এখন ভারতেরও মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি আপনারা বলতে চান বা বলতে পারেন যে জামাত আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতার পালা বদলে এগিয়ে গিয়েছে বিএনপির থেকে? হতেই পারে। আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এবার আমি আমার মতামত দিচ্ছি। দেখুন, জামাতকে নিয়ে ভারত ভয় পাচ্ছে যে ইসলামিক অ্যালায়েন্স যাকে বলে বা ইসলামিক ব্রাদারহুড যে দেশগুলোকে বলে, বাংলাদেশ, মিশর, পাকিস্তান, আরও যে ইসলামিক দেশগুলো আছে, এদের একটা যে অ্যালায়েন্স সংগঠন, এটা যদি স্ট্রং হয়ে যায়, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক যদি আরও স্ট্রং হয়, সেক্ষেত্রে ভারত বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। এটা তাদের রাজনীতি থেকে তারা চিন্তা করেন। এই জন্য একটা বড় ধাক্কা তো খেয়েছেনি এই ডাকসুর নির্বাচনের পরে। কারণ বাংলাদেশের এই জামাতের সমর্থনটা ভারত কেন বাংলাদেশের রাজনীতিবিদরাও আন্দাজ করতে পারেননি যে জামাত এতটা স্ট্রংভাবে জনমানুষ বা জনসাধারণের মনে আবির্ভাব ঘটেছে। অনেকেই চিন্তা করছেন যে জামাতের পপুলারিটি তো গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া বা ভোট পুলে, আপনার অনলাইনে যে ভোট পুলগুলো ডাকা হয় সেগুলোতে, কারণ তারা ফেক আইডি টাইডি দিয়ে মানুষ ভাড়া করে টোরে ভোট দেয় নিজেদের মধ্যে যে লোকজন আছে এরা মিলে ভোট দিয়ে জামাতের পপুলারিটি দেখানোর চেষ্টা করে। এরা যখন আপনার ভোটের রাজনীতিতে মাঠে আসবে তখন এরা কান্নাকাটি করে পালিয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল জামাতকে নিয়ে। কিন্তু অর্ধেকেরও বেশি ভোট পেয়ে ডাকসুতে জয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেও জামাতের বড় জয় দেখে বিএনপি পিছু হাঁটতে বাধ্য হয়েছেন। আর এই জনপ্রিয়তাকে মাথায় রেখে জামাতের যে রাজনৈতিক একটা বড় আবির্ভাব ঘটেছে বাংলাদেশে, সেটাকে এখন অনেকেই বাস্তব রূপে নিজেদের চোখে দেখতে পাচ্ছেন। আর এটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ভূ রাজনীতিতে। যেমন কালকের আপনার পররাষ্ট্র সচিব ভারতের সাবেক, তিনি হর্ষবর্ধন, তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের কাজ করতে, প্রতিবেশী হিসাবে সহযোগিতামূলক যত কাজ আছে সেগুলোর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জামাতের যে আবির্ভাবটা হয়েছে সেটা নিয়ে তারা শঙ্কায় আছেন যে এটা একটা জঙ্গি দেশে হয়ে যায় কিনা, বা এরকম আপনার কোনো রাজনীতিক এমন পালাবদল হয়ে যায় কিনা যেটা ভারতের জন্য এখন একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। সেই একইভাবে কংগ্রেস নেতাও কিন্তু তার শঙ্কার ব্যাপারটা জানিয়েছেন। এর থেকে বোঝা যায় যে জামাতকে ভারত এখন সিরিয়াসলি নেওয়া শুরু করেছেন। তারা হয়তো এর আগে ভেবেছিলেন হ্যাঁ জামাত লাফালাফি করতেছে, 20-30টা আসন পেয়ে ঠিক আছে চুপচাপ হয়ে যাবে, ক্ষমতায় তো বিএনপি আসতে আছে, বিএনপির জনপ্রিয়তা তো এখন অনেক বেশি। কিন্তু বিএনপির জনপ্রিয়তাটা নষ্ট করছে বিএনপি নিজেই, আর জামাতের জনপ্রিয়তা বাড়িয়েছে জামাতের কর্মকাণ্ডের কারণে। কিভাবে আমি আপনাকে বলি, আপনার সিম্পল একটা এক্সাম্পল দিই, আপনার হয়তো ভালো লাগতে পারে বা নাই লাগতে পারে। এক্সাম্পলটা ধরেন, জামাতের এক নেতা কোথাও দাঁড়িয়ে একটা কথা বলল বা প্রার্থী দিল বা মনোনয়ন দিল, বা আপনার এই যে যত প্রার্থী ঘোষণা করছে, জামাতের কোথাও শুনছেন প্রার্থী ঘোষণা নিয়ে কোন দল চলছে? বাংলাদেশের 300 আসনে তারা প্রার্থী দিয়েছেন, উপজেলা, পৌর, সকল জায়গায় প্রার্থী দিচ্ছেন, কিন্তু কোন দল কোথাও খুঁজে পাবেন না। ইভেন ডাকসুর নির্বাচনে আপনার জামাতের অনেক বড় বড় নেতার ছেলে মেয়েরাও সেখানে ছিল, কিন্তু তাদেরকে না দিয়ে প্রার্থী কিন্তু দিয়েছেন এমন একজনকে যে জয়ী হয়ে আসতে পারবেন। তাই হয়েছে কিনা, সেটাই হয়েছে। আর সেই প্রার্থীতায় দ্বিমত করার জামাতের ভিতরে দলীয় কোন দলে কেউ নেই, কিন্তু বিএনপিতে একজন প্রার্থীকে দল যদি নমিনেশন দেয় বা কথা বলে, সে জায়গায় 10 জন ওঠে আমি প্রার্থী। ইভেন আমি বরিশালের এক আপনার জনসভায়, এমপির জনসভায় শুনেছি যে তারেক রহমানকে ঘেরাও করব, বিএনপির মহাসচিবকে ঘেরাও করব যদি আমার এই নেতাকে নমিনেশন না দেয়া হয়। ইভেন আপনার তারেক রহমানকে নিয়ে এমনভাবে কটাক্ষ করা হয়, যেমন আপনার আমি নামই না বললাম কোন নেতা বলছে, বাট কোন এক নেতা বলছে, আপনারা সবাই জানেন। তিনি বলেছেন তারেক রহমান আমাকে যখন ফোন দেয় তিনি ভয়ে ভয়ে আগে জিজ্ঞাসা করেন, ভাই আপনার শরীর ভালো তো, আপনার মন মেজাজ ভালো আছে তো, এরপরে শুনে তারপরে তারেক রহমান তার সাথে কথা বলেন।
এটা তাকে নিজেকে বড় দেখানোর জন্য তিনি যে তারেক রহমানকে একজন দলের প্রধানকে, বর্তমানে তো দলের প্রধান তারেক রহমানই, অঘোষিত প্রধান, কারণ বেগম জিয়াকে তো আমরা প্রধান জানি, কিন্তু তিনি এখন ওইভাবে অসুস্থতার কারণে অ্যাক্টিভ নেই বিধায় তারেক রহমানই অঘোষিত দলীয় প্রধান। একজন দলের প্রধানকে এভাবে কটাক্ষ করা কতটুকু সমোচনীয়? এটা কি উচিত? আমি তো মনে করি না উচিত। তো এরকমভাবে নানা কোন্দলের কারণে, এবং বিএনপির আরও যে ঝুট ঝামেলা আছে, চাঁদাবাজি টাজি, এগুলো নিয়ে বিএনপির, যেমন রুমিন ফারহানাই নিজে বলে আমার এলাকাতে চাঁদাবাজি, তো এটা একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। বিএনপি নিজেকে নিজেরা স্টেটমেন্ট দিচ্ছে যে আমি বিএনপির নেতা, কিন্তু আমি বলছি আমার এলাকায় চাঁদাবাজি হচ্ছে, কিন্তু তারা দুই পক্ষের কোন্দল তুলে ধরার জন্য নিজেদেরকে নিজেরা চাঁদাবাজ বানিয়ে ফেলছে। তাতে সেখানে চাঁদাবাজি হোক বা নাই হোক, এটা কি উচিত হয়েছে? উচিত হয় নাই। সো এই রিজনগুলোর কারণে যখন মানুষের সামনে বিএনপির একটা নেগেটিভ ইমেজ চলে আসছে, তখন বিএনপি অনেকখানি জনপ্রিয়তা হারিয়েছে। আর সেই জায়গায় সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে ইসলামিক যে মানুষের একটা টান, এই টান থেকে মানুষ জামাতকে যে সমর্থনটা যোগাচ্ছেন, এই সমর্থনটা বাইরে ভারত বলেন আর বহির্বিশ্বে ইউএসএ বলেন বা ইংল্যান্ড বলেন বা পরাশক্তির দেশগুলো বলেন, সবাই ভয় পাচ্ছে যে তুরুপের তাস কি এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, জামাত কি ক্ষমতায় আসতে যাচ্ছে। এ নিয়ে এখন বাংলাদেশের নতুন রাজনীতিতে নতুনভাবে বাইরের দেশগুলোকে চিন্তা করতে বাধ্য করছে যে রাজনীতি বাংলাদেশে এখন আর আগের মতো নাই। চাইলে আগের পদবি বা আগের ট্যাগ দিয়ে যে ট্যাগের রাজনীতিটা চলতেছিল, সেই রাজনীতিটা করলে বা করালে বাংলাদেশে আমাদের পছন্দের দলকে জিতিয়ে নিয়ে আসা যাবে, এটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিন্ন মত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।